বিরাট বড়লোক কোনো ব্যক্তি হলেই তার টাকা পয়সা থাকে সুইস ব্যাংকে, একদম লুকিয়ে রাখা হয় সেই সব টাকা পয়সা। বড়লোক মানেই তার ব্ল্যাক মানি আছে, আর ব্ল্যাক মানি আছে মানেই সেটা চলে যাচ্ছে সুইস ব্যাংকে। এটা আমাদের মধ্যে একটা ধারণা তো রয়েছে, এবং বিভিন্ন টিনেমাতেও আমরা বারবারই দেখেছি বড়লোক হলেই তারা বলেন যে সুইস ব্যাংকে আমার টাকা রাখা আছে, সুইস ব্যাংকে আমার অনেক পয়সা আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই সুইস ব্যাংকের ব্যাপারটা কি? সুইজারল্যান্ডে এমন কি আছে যে কারণে এই সমস্ত বড়লোক মানুষজন, ধনী মানুষজন, তাদের টাকা পয়সা সব সুইস ব্যাংকে চলে যায়? ব্যাপারটা কি? দেখুন, বলা হয় যে সুইজারল্যান্ড কিন্তু যুগ যুগ ধরে ব্যাংকারের কাজ করে এসেছে বিভিন্ন দেশের জন্য, বিভিন্ন ইনস্টিটিউশনের জন্য। এবং যখনই কোনো যুদ্ধ হয়েছে সুইজারল্যান্ড সাধারণত নিউট্রাল থাকে, এবং সুইজারল্যান্ডে টাকা পয়সা থাকার জন্য সুইজারল্যান্ডকে কেউ খুব একটা ঘাঁটায়ও না। তারই সঙ্গে এক্সপার্টরা বলেন যে ইটালিতে যদিও ব্যাংকিংয়ের সূত্রপাত, কিন্তু মডার্ন ব্যাংকিং হিসেবে আমরা যেটা জানি, যে সিস্টেমটা জানি, সেটার সূত্রপাত কিন্তু একদম সুইস ব্যাংকেই হয়েছিল, সুইজারল্যান্ডেই হয়েছিল। এই যে নাম্বারড অ্যাকাউন্টস, বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করা ব্যাংকিংয়ে, সিক্রেট ভল্টস, এই সমস্ত কিন্তু সুইস ব্যাংকেরই দান, সুইস ব্যাংকই পৃথিবীকে উপহার দিয়েছে। এইবার সুইজারল্যান্ডের ব্যাপারটা হচ্ছে, সুইজারল্যান্ডের আইনের মধ্যে, তাদের সংবিধানের মধ্যে রাইট টু প্রাইভেসি এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় যে যে কোনো সুইস ব্যাংকে কার টাকা রয়েছে, কটা অ্যাকাউন্ট রয়েছে, কত টাকা রয়েছে, এই সমস্ত ইনফরমেশন বের করে আনা অত্যন্ত মুশকিল। হাতে গোনা 2-4 জনের কাছে ছাড়া এই ইনফরমেশন কারোর কাছে থাকে না, এবং এই ইনফরমেশন খুব সহজে কাউকে দেওয়াও হয় না। কিন্তু তাই বলে সুইস ব্যাংকের ওপরে কোনোদিন কেউ চাপ সৃষ্টি করেনি, সুইজারল্যান্ডকে কেউ চাপ দেয়নি এসব ইনফরমেশন বলার জন্য, তেমনটা কিন্তু নয়। যেমন জানা যায় যে একটা সময় ছিল যখন ইউএসএ একদম ড্রাগসে ভরে গিয়েছিল, চারিদিকে প্রচণ্ড পরিমাণে ড্রাগ স্মাগলিং হচ্ছিল, এবং এই সমস্ত ড্রাগ কার্টেলের টাকা পয়সা এসে জমা হচ্ছিল সুইস ব্যাংকে। ইউএসএর তরফ থেকে একটা প্রচণ্ড চাপ দেওয়া হয় সুইজারল্যান্ডের ওপর, এবং সুইস ব্যাংক বলতে বাধ্য হয় যে ড্রাগ মানি, ড্রাগ কার্টেলের টাকা পয়সা আমরা নেব না। 9/11-এর ঘটনা যখন ঘটে, তারপরেও কিন্তু সুইস ব্যাংকের ওপরে একটা চাপ সৃষ্টি করা হয়, এবং সেখান থেকেও কিছুটা একটা রিলিফ পাওয়া গেছে, কিছুটা ছাড় দেওয়া হয়েছে তাদের নিয়ম কানুনে। এবং বলা যেতে পারে এখন যে সুইস ব্যাংকের এই যে প্রাইভেসি, সিক্রেসি, অ্যানোনিমিটি, এটার যুগ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন কিন্তু আর ব্যাপারটা এরকম নয় যে সুইস ব্যাংকে আপনি টাকা রাখলে কেউ জানতে পারবে না। 2018-এ একটা নিয়ম আসে যেখানে বলা হয় যে সুইস ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে প্রত্যেকটা দেশের কাছে সেই দেশের কজন নাগরিকের কত টাকা পয়সা, কত অ্যাকাউন্ট সুইস ব্যাংকে রয়েছে, সেই সব ইনফরমেশন দেশগুলোকে পাঠিয়ে দেওয়া হবে, দেশের সরকারকে পাঠিয়ে দেওয়া হবে। এবং একটা লিস্ট অফ কান্ট্রিজ রয়েছে যাদেরকে এই ইনফরমেশন শেয়ার করবে সুইজারল্যান্ড, তার মধ্যে ভারতও রয়েছে। অর্থাৎ সুইস ব্যাংকে টাকা রাখলে আপনার টাকার কথা কেউ জানতে পারবে না, এবং আপনি বেশ ট্যাক্স ফাঁকি দিতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কিন্তু এখনো যেহেতু সুইস ব্যাংকে প্রচুর লেয়ার অফ সিক্রেসি রয়েছে বা লেয়ার অফ প্রোটেকশন রয়েছে, আপনার ইনফরমেশন খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে সেখানে। অর্থাৎ আপনার সরকার জানতে পারছে যে আপনার এত টাকা আছে, আপনি সুইস ব্যাংকে রেখেছেন, তার ভিত্তিতে আপনাকে এত ট্যাক্স দিতে হবে, আপনি সেই ট্যাক্স আপনার সরকারকে দিয়েও দিচ্ছেন, কিন্তু আপনার কত টাকা রয়েছে, কত ধন সম্পত্তি রয়েছে, সেগুলো পাবলিক হচ্ছে না, সাধারণ মানুষের কাছে সেই ইনফরমেশনটা কিছুতেই পৌঁছাচ্ছে না, সেটা পৌঁছানো খুব কঠিন একটা ব্যাপার। এবং কিছু মানুষজন যারা রয়েছেন, যাদের এই ইমেজটা মেনটেন করতে হয় যে আমার বেশি টাকা পয়সা হয়ে গেছে, এটা যদি লোকজন জেনে যায় তাহলে আমার খুব সমস্যা হবে, তাদের জন্য কিন্তু এটা খুব সুবিধাজনক একটা ব্যবস্থা। ভাই, সরকার জানছে আমি ট্যাক্স দিচ্ছি, লোকজন জানতে পারছে না এবং জানতে পারবেও না, এতটাই সিক্রেসি এই সুইস ব্যাংকে এখনো পর্যন্ত রয়েছে, এতটা কনফিডেন্সিয়ালিটি রয়েছে। তবে সুইস ব্যাংকে টাকা আছে মানেই সেটা ব্ল্যাক মানি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। লুকিয়ে রাখার চেষ্টা করছে মানেই সেটা ব্ল্যাক মানি, তাও নয়। অনেক সময় মানুষজন নিজেদের টাকা পয়সা সেফ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্যও কিন্তু এটা করেন। ধরুন একটা বিজনেস, সেখানে 3 জন পার্টনার রয়েছেন, এক পার্টনার আরেক পার্টনারকে যে দুম করে ল্যাং মেরে দেবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই। তো সেই পার্টনার নিজের কাছে টাকা পয়সা কত কি রয়েছে সেটা লোকজনকে না জানিয়ে সুইস ব্যাংকে রেখে দিয়েছে ইমার্জেন্সির জন্য। বা ধরুন বিরাট বড়লোক একটি দম্পতি, তাদের যদি ডিভোর্স হয়, যত বড় লোক তত বেশি অ্যালিমনি, তত বেশি খোরপোশ দিতে হবে। তো সেখানে আমি যদি আমার কিছু টাকা পয়সা এমন করে রাখতে পারি যেটার ইনফরমেশন অত সহজে জানা যাবে না, তাহলে আমার অ্যালিমনি বা খোরপোশের পরিমাণটাও কমে যেতে পারে। তো এসব কারণেও কিন্তু মানুষজন সুইস ব্যাংকে টাকা রাখেন, যাতে লোকজন জানতে না পারে আমার টাকা সম্পর্কে। তবে 2018-র যে নিয়মটার কথা বললাম, যে সুইস ব্যাংক সব দেশকে জানিয়ে দেবে যে কার কত টাকা আছে, সেখানে একটা ক্যাচ আছে। আর ক্যাচটা হচ্ছে 2018 বা তারপরে যারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন তাদের ইনফরমেশন সরকার পেয়ে যাবে, কিন্তু
2018 আগে থেকে যাদের অ্যাকাউন্ট সুইস ব্যাংকে রয়েছে তাদের সম্পর্কে কিন্তু সেইভাবে পরিষ্কার করে এই আইন বা এই নিয়মে বলা নেই। অতএব আপনি যদি বিরাট বড় লোক হন, 2018 আগে থেকে যদি আপনি সুইস ব্যাংকে টাকা পয়সা রাখেন এবং আপনার কাছে যদি আর্মি অফ লয়ার্স থাকে, ব্রিলিয়ান্ট লয়ার্স থাকে, তাহলে আপনার কতটা ইনফরমেশন সরকারের কাছে পৌঁছাচ্ছে সেটা কিন্তু আপনি একটু ম্যানিপুলেট করতে পারবেন। তবে সুইস ব্যাংকে টাকা রাখার পেছনে আরও একটা কারণ আছে। এক্সপার্টরা বলেন যে গ্লোবাল ক্যাটাস্ট্রফিও যদি হয়ে যায়, সারা পৃথিবীতে যুদ্ধ টুদ্ধ যা খুশি হয়ে যাক, সুইস ব্যাংকের টাকা পয়সা 90% চান্স রয়েছে যে একদম সেফ থাকবে, সেই টাকার কিচ্ছু হবে না। এই কারণেও কিন্তু ধনী ব্যক্তিরা সুইস ব্যাংকে তাদের টাকা রাখতে পছন্দ করেন। এবং একদম শেষে একটা ইনফরমেশন দিয়ে আজকের পর্বটা শেষ করি। 2020 যখন লকডাউন চলছে সেই সময় জানা যায় সুইস ব্যাংকে ভারতীয় টাকা পয়সা, ভারতীয়রা যত ফান্ড সেখানে জমা রেখেছে সেটা পৌঁছেছিল 20,000 কোটি টাকায়, উইচ ওয়াজ দ্য হাইয়েস্ট ইন 13 ইয়ার্স, 13 বছরে হাইয়েস্ট। 2019-এ ভারতীয়দের টাকা পয়সার পরিমাণ সুইস ব্যাংকে 6,000 কোটির কিছুটা বেশি ছিল। 2020-তে সেটা পৌঁছে যায় 20,000 কোটি টাকায়। কিন্তু তারই সঙ্গে বলে রাখি, 2022-এ আবার ভারতীয়রা যে টাকা পয়সা সুইস ব্যাংকে রেখেছেন সেখানে 11% একটা ডিক্লাইন দেখা গেছে। কেমন লাগলো আজকের পর্বটা? বড়লোকদের টাকা পয়সা সুইস ব্যাংকে কেন যায় সে সম্পর্কে জেনে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। পরের দিন আবারও এইরকমই একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে চলে আসবো আমি, পৌলমী, 5 মিনিটের গল্পে। দেখতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন।